কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা পরবর্তী ক্লাসে আজকের ক্লাসে আমরা পড়বো হেমচন্দ্র এবং আরও কয়েকজন পড়বো। তো আজকের ক্লাসটা আমরা ট্রাই করব ওরাকল এবং অগ্রদূত দুইটাকেই টাচ করার জন্য। তাহলে আমরা কম্পেয়ার করতে পারবো যে কোনটায় কোন ইনফরমেশনটা বেশি আছে বা কম আছে। বাট আপনারা একটাকে ফোকাস করবেন, অর্থাৎ ওরাকল পড়লে ওরাকল, অগ্রদূত পড়লে অগ্রদূত, ঠিক আছে? জাস্ট কী করবেন যে অন্য যে অনেকগুলো বই আপনি ফলো করতে পারেন, ঠিক আছে? যেমন রানা ঘোষ স্যারের বইটা অনেক ভালো, মানে ব্যক্তিগতভাবে আমি এটা খুব পছন্দ করি। এরপরে ধরেন অগ্রদূত ভালো, তারপর ধরেন আরও অনেক বাজার বই আছে, শিকড় বইটা ভালো। বাট যেটা আপনি প্রাইমারি ধরবেন, ওরাকল যদি প্রাইমারি হয় আপনি কী করবেন, অন্য সকল বইয়ের ডেটাগুলা, একই টপিক ডেটাগুলো ওরাকলে ইনপুট দেওয়া শুরু করবেন, অর্থাৎ পাশে লিখে রাখবেন, যে এভাবে লিখে রাখবেন, এভাবে লিখে রাখবেন, তাহলে একটা পড়বেন পরীক্ষার আগে, ঠিক আছে? আমার পরবর্তী বিসিএসগুলো তার ঝামেলা হবে না, নয়তো বাবার কিন্তু দুইটা বই নিয়ে বসা লাগবে আপনার। যাক, চলুন আজকে আমরা শুরু করি। আজকে আমরা প্রথমে শুরু করবো হেমচন্দ্রকে দিয়ে, ঠিক আছে? হেম মানে কি ঠান্ডা, হিম হিম শীতল বলি না আমরা, ঠান্ডা, এবার মাথায় রাখতে পারেন আর কি, ঠিক আছে? তাহলে দেখেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, উনি আপনার বাংলা মহাকাব্যের ধারায় হেমচন্দ্রর প্রধান কৃতিত্ব স্বদেশ প্রেমের উত্তেজনা সঞ্চার, অর্থাৎ ওনার প্রধান কৃতিত্ব ওনার লেখার মাধ্যমে স্বদেশ প্রেমের উত্তেজনা সঞ্চারিত হয়েছে। এখন আপনি যদি দেখেন যে আপনি যদি দেখেন যে ওনার জন্মসালটা কত, 1838 সাল থেকে 1903, অর্থাৎ দেখেন 20 বছর, 19 বছরে কিন্তু আপনার 1857 সাল চলে, অর্থাৎ 19-20 বছরের মধ্যে আপনাকে বিপ্লব হইতে দেখে উনি কি, হ্যাঁ, সিপাহী বিপ্লব। তো স্বাভাবিকভাবে ওনার প্রতিটা মানুষের লেখালেখি, চিন্তা, দর্শন আশেপাশের আর্থসামাজিক রাজনৈতিক অবস্থার উপর ভিত্তি করে পাল্টায়। যেমন আপনি যখন দেখবেন যে শামসুর রহমান, ওনার লেখালেখিতে মুক্তিযুদ্ধ, কেন মুক্তিযুদ্ধের সময় উনি একটা বড় সময় পার করছে, বা আহমদ সোফা, এরপরে ধরেন ইভেন আমাদের নজরুল, ঠিক আছে? ঠিক আছে, তো এই যে মানুষের একটা টাইপ থেকে একটা স্টাইলে লিখে আর কি, ঠিক আছে? ওনার স্টাইল স্বদেশপ্রেমের উত্তেজনা, ঠিক আছে? ওনার কাব্যগ্রন্থ চিন্তা তরঙ্গিনী, তারপরে বৃত্ত সংহার, এই দুইটা পড়লে হবে, ঠিক আছে? চিন্তা তরঙ্গিনী, বৃত্ত সংহার, আরেকটা আছে, আমরা একটু পরে দেখবো আর কি, ঠিক আছে? 10 মহাবিদ্যালয় দেখতে পারেন, বাট পরীক্ষা আসে চিন্তা তরঙ্গিনীর বৃত্ত সংহার, ঠিক আছে? এগুলো পড়বেন, বেশি পড়া লাগবে না এখানে, ঠিক আছে? যেটা কম সেটা কম পড়বেন, যেটা বেশি সেটা বেশি পড়বেন, ঠিক আছে? দেখেন যে বৃত্ত সংহার দেখেন এখানে বৃত্ত নামে একটা অসুর থাকে এবং ও স্বর্গ জয় করে ফেলে, স্বর্গ দখল করে ফেলে আর কি, ঠিক আছে? এরপর দেবরাজ ইন্দ্র ওকে মারধর করে বের করে দেয় স্বর্গ থেকে, আবার পুনরায় জয় করেন, এটা নিয়ে ইস্যু আর কি, ঠিক আছে? দেখেন হেমচন্দ্রকে নিয়ে দেখি অগ্রদূতে কী আছে, হ্যাঁ, অগ্রদূতে ওনাকে নিয়ে সেমই আছে, ওনাকে অনু অন্ধ হয়ে যায় আর কি জীবনের সায়নে, ঠিক আছে? এই জন্য ওনাকে বাংলার হোমার বলা হয়, এটা খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? দেখেন আমার লেফট সাইডে আমার ওরাকল, আর রাইট সাইডে অগ্রদূত, ঠিক আছে? যে ওনারা দেখেন চিন্তা তরঙ্গিনী, নলিনী বসন্ত, মহাদশ বিদ্যা, ঠিক আছে? 10 মহাবিদ্যা, ঠিক আছে? জীবন সঙ্গীত, এগুলোই পড়লে হবে, আর এক্সট্রা কোনো ডাটা নাই ওনাকে পড়ার মতো, ঠিক আছে? দেখেন রঙ্গলাল আরও কম ডেটা। রঙ্গলাল আপনার জন্মমৃত্যু আমার প্রয়োজন নাই, ওনার উপাধি বয়ঃসন্ধির বার্তাবহ। রঙ্গলাল উপাধি কি, বয়ঃসন্ধির বার্তাবহ, ঠিক আছে? এটা পরীক্ষায় আসে, অনেকবার আসছে, এটা আপনি অবশ্যই মাথায় রাখা, রঙ্গলাল বয়ঃসন্ধির বার্তাবহ, ঠিক আছে? এরপর দেখেন ওনার প্রধান কাব্য কোনটা, পদ্মিনী উপাখ্যান, এটা পরীক্ষায় আসে, বেসিক্যালি এটা পরীক্ষায় আসে না, পরীক্ষায় আসে এই পার্টটুকু। ওনার একটা কবিতা চাটালেন, খুব বিখ্যাত, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল বলো, কে পরিবে পায় হে, কে পরিবে পায়, এইটা চারটা আমার পুরো মুখস্থ করে ফেলা লাগবে, এইটাই পরীক্ষায় আসে, ঠিক আছে? দেখেন এই পদ্মিনী উপাখ্যানটা তার জনপ্রিয় কাব্যগ্রন্থ, সরি এটা কাব্যগ্রন্থ, উপন্যাস না, কাব্যগ্রন্থ, ঠিক আছে? এই পদ্মিনী উপাখ্যান কাব্যগ্রন্থটা টরের অ্যানাল অফ রাজস্থানের আখ্যান অবলম্বন করে রচিত আর কি, ঠিক আছে? আর বেশি কিছু পড়া লাগবে না। এখন দেখি আমরা নবীনচন্দ্র সেন, ঠিক আছে? নবীনচন্দ্র সেনের জাস্ট নবীন মানেই রৈবত কুরুক্ষেত্রের প্রভাস, ঠিক আছে? দেখেন আপনি মুখস্থ কীভাবে করবেন, নবীনচন্দ্র সেন পড়ার দরকার নেই, আপনি নবীনচন্দ্র নতুন চন্দ্র, নবীনচন্দ্র মানেই রৈবত কুরুক্ষেত্রের প্রভাস, ঠিক আছে? অর্থাৎ ওনার ত্রয়ী মহাকাব্য আছে, রৈবত কুরুক্ষেত্রের প্রভাস, তারা দেখি আমার সাথে বলেন, 10 বার বলেন, ঠিক আছে? নবীনচন্দ্র রৈবত কুরুক্ষেত্র প্রবাস, নবীনচন্দ্র রৈবত কুরুক্ষেত্র প্রবাস, নবীনচন্দ্র রৈবত কুরুক্ষেত্র প্রবাস, নবীনচন্দ্র রৈবত কুরুক্ষেত্র প্রবাস, অর্থাৎ নবীনচন্দ্র নামটা আপনার যখনই কোথাও দেখবেন রৈবত কুরুক্ষেত্র প্রবাস, এগুলো নামের পার্ট অফ দ্য নেম হিসেবে যাতে আপনার মুখে চলে আসে। এইভাবে না হলে আসলে বিসিএস প্রিপারেশনে বাংলার লিড সবচেয়ে কঠিন ভাই, ঠিক আছে? যে যাই বলুক সবার জন্যই কঠিন, ঠিক আছে? এইভাবে না হলে আপনি ঝামেলায় পড়ে যাবেন আর কি, ঠিক আছে?
ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের নবীনচন্দ্র। দেখেন ওনাকে নিয়ে একটু পড়ে আসি। দেখেন ওনার একটাই তার আত্মজীবনী হচ্ছে আমার জীবন, একে সুখ পাঠ্য বই, এটা পরীক্ষা আসে না, ঠিক আছে? এই রবীতে কুরুকের প্রবাস নিয়ে আসবে, যা আসে আর কি, ঠিক আছে? আসেন দেখি আমাদের আজকে শেষ কায়কোবাদ। কায়কোবাদ খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। কায়কোবাদ আমরা 2 পার্ট থেকে দেখব। যে কায়কোবাদ হচ্ছে 1857 সাল থেকে আপনার 1951 সাল ওনার লাইফ স্পান। তাহলে দেখেন 1857 সালে কী হয়, ঠিক আছে? সিপাহি বিদ্রোহের মানে মূল টাইমটা চলে আর কি, 1951 সাল ভাষা আন্দোলনের মূল টাইমটা চলে। তাহলে দেখেন এক বিপ্লবে ওনার জন্ম, আরেক বিপ্লবে ওনার মৃত্যু আর কি, ঠিক আছে? অর্থাৎ ওনার লেখা তো কী আছে, একটা মানে জন্ম মৃত্যুর একটা ফ্যাক্ট আছে, ঠিক আছে? তাহলে দেখেন ওনার প্রধান লেখা হচ্ছে মহাশ্মশান। এবার মনে রাখবেন আর কি, ঠিক আছে, যারা নতুন পড়তেছেন। তাহলে মহাশ্মশান মানে কি, বিশাল বড় একটা বিস্তীর্ণ শ্মশান, মানে যেখানে অনেক মানুষ মারা গেছে, তাহলে উনি লেখাতে মহাশ্মশান, ঠিক আছে? তাহলে দেখেন 1904 সালে মহাশ্মশান প্রকাশিত, 1904 সালে সালটা মাথায় রাখা ট্রাই করবেন আর কি, ঠিক আছে? তাহলে দেখেন কায়কোবাদের মূল নাম হচ্ছে কাজীমাল কোরাইশি, মোহাম্মদ কাজীমাল কোরাইশি। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পিলি রিটেন ব্যাংক বিসিএস সবখানে আসে, ঠিক আছে? কায়কোবাদ হচ্ছে আপনার কিছু রাইটার পড়া লাগবে, কায়কোবাদ, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার কী যেন প্রথম মুসলিম উপন্যাসিককে বলেন, মীর মোশাররফ হোসেন, ঠিক আছে? তারপর নজরুল, রবীন্দ্রনাথ, দীনবন্ধু মিত্র, মাইকেল, জীবনানন্দ দাশ, ঠিক আছে? এগুলো আপনাকে একদম মাথায় রাখা লাগবে, ঠিক আছে? সো আমরা ইম্পর্টেন্ট জায়গায় চলে আসছি, মন দিয়ে দেখেন। এরপর উনি হচ্ছে ডাক বিভাগে কাজ করতো, ঠিক আছে? ডাক বিভাগে কাজ করতো। আবার এখানে হচ্ছে দীনবন্ধু মিত্র ডাক বিভাগে কাজ করতো। দুইজন রাইটার আমাদের ডাক বিভাগে কাজ করতো, এটা আমরা এখন পর্যন্ত পাইছি আর কি, ঠিক আছে? আর আর হচ্ছে আপনার ওই যে প্রথমে যাকে পড়ছিলাম মনে হচ্ছে রাজা রামমোহন রায়, উনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকরি করতো, এগুলো মাথায় রাখেন। ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিল দুইজন আমাদের, ঠিক না? একটা সঞ্জীব আর একটা হচ্ছে বঙ্কিম, ঠিক আছে? এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। যাই হোক, তারপর তিনি হচ্ছে মহাকবির মর্যাদা লাভ করেন। তিনি প্রথম মুসলমান মহাকবি এবং প্রথম মুসলিম সনেট রচয়িতা। তাহলে প্রথম মুসলিম মহাকবি এবং সনেট রচয়িতা হচ্ছে কে? কায়কোবাদ, ঠিক আছে? তার কাব্যে হেমচন্দ্র রবীন্দ্রচন্দ্র সেনের প্রভাব লক্ষণীয়। তার বিখ্যাত গীতিকবিতার সংকলন অশ্রুমালা, এটা খুবই পরীক্ষায় আসে, অশ্রুমালা, ঠিক আছে? ওনার দুটি কবিতা হলো বিস্মৃতি স্মৃতি এবং আজান। আজানটা পরীক্ষায় অনেক আসে, আজান বিস্মৃতি স্মৃতি আজান। আরও কিছু আছে, নীরব বোধন, উদাসীন প্রেম, সুখ, ঠিক আছে? এরপরে দেখেন যে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো আমরা দেখি যে বিরহ বিলাপ, ঠিক আছে? ওনার প্রথম হচ্ছে কি বিরহ বিলাপ, মহাশ্মশান, কুসুম কারণ, অশ্রুমালা, অমিয়ধারা, শিব মন্দির, শ্মশান ভস্ম, মহরম শরীফ। এখন মনে কীভাবে রাখবো দেখেন, এটাকে স্টোরি বানানো যায় কিনা। এখানে আমি একটা স্টোরি লিখে রাখছি, কিন্তু এই স্টোরিটা হচ্ছে আমার মনে হচ্ছে আরেকটা স্টোরি, মানে আমি যেভাবে বেশি মনে রাখতাম সেটা হচ্ছে আপনার ধরুন একজনের ব্রেকআপ হয়ে গেছে, সকিনা বেগমের, ঠিক আছে? তাহলে সকিনা বেগম কুসুম কারণে, কুসুম মানে কি ফুলের বাগানে, ঠিক আছে? সে কান্না করতে যাবে, ঠিক আছে? সকিনা বেগম কুসুম কারণে অমীয় ধারায় অশ্রুমালা বিসর্জন করতে করতে বিরহ বিলাপ করতেছিল। বিরহ বিলাপ মানে তো জানেন, কান্না করার সময় অনেক বিলাপ করে না, সেই বিলাপ। তাহলে সকিনা কি, সকিনা, ঠিক আছে? সকিনা হচ্ছে মহাশ্মশানে কী হয়েছে, ওর বয়ফ্রেন্ডকে পুড়ায় ফেলছে বা মেয়ের মারা গেছে আর কি, ঠিক আছে? শ্মশান ভস্ম দেখে, মহাশ্মশানে কি শ্মশান ভস্ম দেখে সে হচ্ছে কি কুসুম কারণে গিয়ে, কোথায় কুসুম কারণে গিয়ে অমীয় ধারায় অশ্রুমালা বিসর্জন করতে করতে বিরহ বিলাপ করতেছিল। শেষ, এখান থেকে আসবে, ঠিক আছে? শিব মন্দির, মহরম শরীফ। এইটা বা আরেকজনের স্টাইল বা আরেকজনের লজিক বা আরেকজনের হচ্ছে গল্প কবিতা মনে রাখা টাফ। নিজে বানান, ঠিক আছে? আপনার লাইফ থেকে বানান, আপনার ফ্রেন্ডের লাইফ থেকে বানান, ঠিক আছে? তাইলে ব্যাপারটা আরেক মনে রাখবে। মৃত্যুর পর প্রকাশিত হয় দেখেন প্রেমের ফুল, প্রেমের বাণী, প্রেম পারিজাত, ঠিক আছে? তারপর হচ্ছে গৌজ পাকের প্রেমকুঞ্জ, মান্দাকিনী ধারা। এর পারিজাত অর্থ হচ্ছে বাগান, পারিজাত মানে হচ্ছে বাগান। পারিজাত নামে একটা লেখা আছে দ্বিজেন্দ্র রায়ের, ঠিক আছে? মহাশ্মশান হচ্ছে আপনার 1904 সালে প্রকাশিত হয়, ঠিক আছে? এটা হচ্ছে উপজীব্য 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধ। পানিপথের 3টা যুদ্ধ হয় দেখেন, 1556, 1526, 1556 আর 1761। কার সাথে কার যুদ্ধ হয় আমি একটা 1 মিনিটের ডেইলি 1 মিনিট জিকের ভিডিওতে আছে, আপনারা ভিডিওটা দেখে নেবেন, প্রচুর কাজে আসবে, ঠিক আছে? তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের কায়কোবাদ। আসেন দেখি আমরা যে কায়কোবাদকে নিয়ে অগ্রদূতে কী আছে আমরা একটু দেখি। দেখেন এটা হচ্ছে অগ্রদূত পার্ট। তাহলে দেখেন ওনার হচ্ছে জন্মটা দেওয়া আছে নবাবগঞ্জে, তারপর ওনার আসল নাম দেওয়া আছে, এটা পড়ে ফেলছি আমরা। ওনার লেখা হেমচন্দ্র এবং নবীনচন্দ্রের প্রভাব ছিল, এটা আমরা পড়ে ফেলছি। দেখেন ওরাকল পড়ার সুবিধাটা হচ্ছে ওরাকল সিকুয়েন্সিয়ালি দেয়, ঠিক আছে? সিকুয়েন্সিয়ালি দেয়। দেখেন প্রথমে হেমচন্দ্র, রঙ্গলাল, নবীনচন্দ্র, মানে কার পরে যে আসছে, তো আগের জনের প্রভাব তো পরের জনে থাকবে। চিন্তা করে দেখেন, আপনার দাদার প্রভাব থাকবে হচ্ছে আপনার বাবার উপর, ঠিক আছে? বাবার প্রভাব থাকবে আপনার উপর, ঠিক আছে? আপনার প্রভাব তো আপনার দাদার উপর যাবে না লেখালেখির ক্ষেত্রে আর কি, ঠিক আছে? কারণ
ওরটা থেকে ও প্রভাবিত হয়, ওরটা থেকে ও প্রভাবিত হয়, ঠিক না? সো এইভাবে আপনি যদি সিকুয়েন্সিয়ালি পড়েন, সেই জন্য আমি অগ্রদূতটা হচ্ছে ইয়ারকে বেশি প্রেফার করি ওরাকলকে, ঠিক আছে? বাট অগ্রদূতটা হচ্ছে ডেটা মোটামুটি খারাপ না। যাই হোক, একটা পল্লী হচ্ছে কোনো উপাধিগুলো আমার পড়ার প্রয়োজনে মহাশয় 1904 সালে প্রকাশিত হয়। এখানে এমন কোনো ডেটা নেই যেটা আমরা পড়ি না, ঠিক আছে? শিব মন্দির, শ্মশান ভস্ম, প্রেমের ফুল, প্রেমের বাণী, মান্দিকিনী ধারা, ইচ্ছে হয় তারে নিয়ে বনবাসী হই, চাইলে এ লোকালয় এ যে বড় বিস্ময়, ঠিক আছে? দেখেন, ইচ্ছে করে তারে নিয়ে বনবাসী, অর্থাৎ কাউকে ভালোবাসে, ঠিক আছে? সেই ভালোবাসা মানুষকে নিয়ে কোথায় বনে চলে যাক সে ইচ্ছা হয়, এরকম আর কি। এই লোকালয়ের দিকে তাকালে খুব বিষ মনে হয়, লোকালয়টা খারাপ হয়ে গেছে আর কি, ঠিক আছে? দেখেন, এই একই সেমই ডাটা। আসেন কিছু ইয়ার কোশ্চেন দেখে আসি আমরা। দেখেন 37 BC আছে, খুব রিসেন্ট। কবি কায়কোবাদ রচিত মহাশ্মশান কাব্যের ঐতিহাসিক পটভূমি কী ছিল? পারবেন, ঠিক আছে? কায়কোবাদের মহাকাব্য কোনটি? পারবেন। কোনটি মহাকাব্য? মহাশ্মশান, পারবেন। কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ কোন, প্রথম কাব্যগ্রন্থ কোনটা? বিরহ বিলাপ, ঠিক আছে? পারবেন। তারপর হচ্ছে কায়কোবাদের মূল নাম কি? পারবেন। তারপর হচ্ছে শিব মন্দির কে লিখছে? ঠিক আছে, কায়কোবাদ। দেখেন, শিব মন্দির একটা আর ভগ্ন শিব মন্দির আরেকটা, ওটা আরেকজন লিখছে, এটা কমেন্ট করে জানাবেন ভগ্ন শিব মন্দির কে লিখছে, ঠিক আছে? ওটার নাম পরে চেঞ্জ করা হয়েছিল, ঠিক আছে? তারপর দেখেন কায়কোবাদের সঠিক জন্মসাল কবে? দেখেন, বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবিকে কায়কোবাদ। তারপর হচ্ছে নিচে কোনটি মুসলমান কবি রচিত? মহাশ্মশান কাব্যের কবিকে? পারবেন। তারপর পদ্মিনী উপাখ্যান কার রচনা? পারবেন, রঙ্গলালের। তারপর চিন্তিত তরঙ্গিনী কার উপাখ্যান? হেমচন্দ্রের। স্বাধীনতা কে বাঁচতে চাই, এটা রঙ্গলাল বলছে, এগুলো পারবেন, ঠিক আছে? এরপরে দেখেন অশ্রুমালার কবিকে? অশ্রুমালা তো কায়কোবাদ, পারবেন। তারপর কোনটি কায়কোবাদের রচনা হচ্ছে অমিয় ধারায়, ঠিক আছে? ওই যে অমিয় ধারায় অশ্রু বিশ্লেষণ করতেছিল। তাহলে এগুলো কোশ্চেনগুলো কি আপনার পারবেন? দেখি এবার অগ্রজদের কিছু কোশ্চেন দেখি আমরা। অগ্রগতির কোশ্চেন কম, আমার এটা বিরক্ত লাগে, কোশ্চেনগুলো আগে পড়া লাগবে, ঠিক আছে? দেখেন, কায়কোবাদের আসল নাম কি? পারবেন। কায়কোবাদের সঠিক জন্মসালটা কবে? পারবেন। তারপর কায়কোবাদের মূল কাব্যগ্রন্থ কোনটা? বিরহ। প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে বিরহ। একই কোশ্চেন, ঠিক আছে? কারণ কোশ্চেন তো আসলে এক জায়গা থেকে নেয় ওরা। মহাশ্মশান কাব্যগ্রন্থটি কার রচনা? পারবেন। কোন বিষয়ের উপর বেস করে হচ্ছে মহাশ্মশান লেখা হচ্ছে, সেটাও পারবেন, ঠিক আছে? তাহলে দেখেন, আমরা মোটামুটি অনেক কিছু পড়ে ফেলছি খুব কম সময়ের মধ্যে। এটা বারবার শুনবেন, বারবার দেখবেন, তাহলে হচ্ছে কি আর খাতাতে লিখবেন, ঠিক আছে? তাহলে হচ্ছে মনে বেশি থাকবে, ঠিক আছে? আর আমাদের একটা কোর্স শুরু হচ্ছে, ডিটেলস জানার জন্য ভিডিওর ডেসক্রিপশন দেখবেন, হ্যাঁ?